দ্রব্যমূল্য সিন্ডিকেট করতেছে আওয়ামী লীগের দালালরা। রোড লেভেল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দালাল আছে। কখন না তাদের এই অন্যায় কাজ সবার সম্মুখে প্রকাশ হয়ে যায়, তারা ক্ষমতা থেকে তাদের সরে যেতে হয়, এই ভয় কি তারা ভীত? তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব, নিপুণ রায়। ভাই আমাদের কি এত টাকা পয়সা আছে যে আমরা এগুলা কি দেখামু? এগুলা কি দেখাইতে হলে এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে। বিএনপি কে আসলে ভারত ছাড়া চলতে পারবে? এই জন্য আমি যেটা পার্সোনালি মনে করি, এই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ভারতের কথা যেভাবে বিএনপি বলছে, সেই কথাটা বিএনপির জন্য আসলে কতটুকু লজিক্যাল আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, তিনি কিন্তু বর্তমানে এমপি, এবং নিপুণ রায়, তারা দুজন মিলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে দেখা করতে চেয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, এ নিয়ে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা চলছে। অবশেষে আসল ঘটনা ফাঁস হলো। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে বাজার সিন্ডিকেটের বিষয়টি নিয়ে বিএনপির একজন নেত্রী কঠিন হুঙ্কার দিলেন এবং সরকারকে কঠিনভাবে কিছু কথা বললেন। সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং সাধারণ জনগণের কি পরিস্থিতি বর্তমান বাজারের সকল কিছু পণ্যের ঊর্ধ্বগতির কারণে, একজন ব্যক্তি বা সাধারণ ব্যক্তি এই ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে, তার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং কি ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে অনেকদিন যাবতই কিন্তু শোরগোল শুনছি, এখনও চলতেইছে। অবশেষে ভারতের পণ্য বয়কট করা এটা লাভ কি, এরকম একটা কথা তুলে ধরেছে একজন নেতাকর্মী লাইভ টক শোতে, সেটি শেয়ার করব। এবং কি মঈন খান সাহেবের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখি। সর্বপ্রথম চলুন মঈন খানের বক্তব্যটি শুনে আসি। আমি এর মধ্যে ইতিমধ্যে এ প্রসঙ্গে বলেছি যে সরকার জাতীয় সংসদের নির্বাচন দখল করেছে, সরকার তাড়াহুড়ো করে শপথ নিয়েছে, সরকার তাড়াহুড়ো করে মন্ত্রিসভা গঠন করেছে। তো তারা কি এখনও ভীত সন্ত্রস্ত যে কখন না তাদের এই অন্যায় কাজ সবার সম্মুখে প্রকাশ হয়ে যায়, তারা ক্ষমতা থেকে তাদের সরে যেতে হয়, এই ভয় কি তারা ভীত? যে কারণে আমি একটু আগে বলেছি, তারা তো শুধু জাতীয় নির্বাচনগুলো নয়, তারা দেশের প্রতিটি যে অঙ্গ, প্রতিটি যে সমাজের বিভিন্ন স্তর, আমি একটু আগে ব্যাখ্যা করেছি, এটা শুধু বার অ্যাসোসিয়েশন নয়, গার্মেন্টস অ্যাসোসিয়েশন বলুন, শ্রমিক সংগঠন বলুন, ব্যাংকের সংগঠন বলুন, যে কোনো সংগঠন বলুন না কেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু তারা আজকে ব্যবসায়িক সংগঠন বলুন, FBCCI বলুন বা MCCI বলুন বা যে কোনো প্রতিষ্ঠানের কথা বলুন না কেন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। এবং সরকার এমন একটি পরিস্থিতির মধ্যে আছে, এটা এক কথায় বলতে গেলে বলতে হয় যে এটা একটা সর্বগ্রাসী সরকার। তারা শুধু রাজনীতিকে গ্রাস করেনি, তারা সমাজের প্রত্যেকটি স্তর, প্রত্যেকটি অঙ্গ তারা সবাই সেটা তারা গ্রাস করে নিচ্ছে। এবং তারা হয়তো অন্তরে ভীত, তারা হয়তো মনে করছে যে তারা যদি এই দেশকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে না রাখে, তাহলে হয়তো তারা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হবে। আসলে কথাটি হচ্ছে এই যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তারা এভাবে এই দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে, তারা এই জাতিকে বিভাজন সৃষ্টি করে দিয়ে তারা নিজেরা ক্ষমতায় থাকতে চায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এ কারণেই তারা এগুলো। আপনি প্রশ্ন করছেন তারা কি ভীত কিনা, আমি প্রশ্ন করছি আপনার কি মনে হয় সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত? আপনার কি মনে হয় সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত না হলে তারা গায়ের জোরে ক্ষমতায় বসে বন্দুকের জোরে বিরোধী দলকে কাবু করে দিয়ে তারা এরপরে কেন তারা এই ধরনের অত্যাচার নির্যাতন তারা এখনও কেন, এই ধরনের অন্যায় কাজ তারা এখনও করে যাচ্ছে, এটা তো কারোর কাছে প্রথম মনে হয়। স্পষ্টত একটি কথা এখানে বলতে হয় যে যারা অন্যায়ভাবে যারা কোনো কিছু দখল করে, তারা কিন্তু সবসময় অন্তর্ভুক্ত থাকে এবং এই ভয় থেকে তারা কিন্তু কোনোদিন বেরোতে পারবে না। তারা তো এই দেশকে জনগণের ভালোবাসায় তারা অধিষ্ঠিত হয়নি এই দেশের ক্ষমতায়। তারা তো মানুষের ভোটের কারণে এদেশে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে না, তারা এদেশ পরিচালনা করছে তাদের বন্দুকের জোরে। তারা প্রশাসনকে দখল করে নিয়েছে, সেই প্রশাসনকে নির্বাচনী প্রক্রিয়াকে দখল করেছে, তারপরে তারা এদেশের যে পুলিশ প্রশাসন সেটাকে তারা দখল করে নিয়েছে। এবং এভাবে তারা এদেশের যত রকমের প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচনী কমিশন কথা বলুন, নির্বাচন কমিশনকে আমি বলেছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন তার বক্তব্যটি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো। সেটি হলো ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে যে সকল বিরোধী দলগুলো আজকে মেতে উঠেছে এবং রাস্তায় মিছিল করছে, মিটিং করছে এবং পোস্টার বিতরণ করছে, অনেকভাবেই কিন্তু ভারতের পণ্য বয়কটের ডাক দিচ্ছে। তো এই বিষয়টি নিয়ে লাইভ টক শোতে আলোচনা হয়েছে এবং একজন নেতাকর্মী কি বলতেছে চলুন শুনে আসি। বিএনপি কে আসলে ভারত ছাড়া চলতে পারবে? এই জন্য আমি যেটা পার্সোনালি মনে করি, এই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ভারতের কথা যেভাবে বিএনপি বলছে, সেই কথাটা বিএনপির জন্য আসলে কতটুকু লজিক্যাল আই ডোন্ট নো।
এই যে আপনি মনে মনে শান্তি পাচ্ছি যে ভারতীয় পণ্য ডাক দিলাম হয়ে গেল, এটা কি বিষয়টা আসলে এরকম? আমার গ্রামের কতটা মানুষ জানে এটা ভারতীয় পণ্য, এটাই আমেরিকান পণ্য? আপনি কি বলতে পারবেন? আসলে আমার কাছে এই আন্দোলনটা কোনো যৌক্তিক আন্দোলন কখনোই মনে হয়নি। কারণ আপনাকে দুইটা জিনিস করতে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে। আমি যেটা মনে করি সেটি হচ্ছে, আপনি প্রথমে কোনো কিছু বয়কটের ডাক দেওয়ার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিশ্চিত করতে হবে এটার যোগান আপনার অ্যাভেলেবিলিটি আছে কিনা, বা আপনার পর্যাপ্ত যোগানটা আছে কিনা। যোগান না থেকে আপনি সস্তা জনপ্রিয়তার জন্য যদি আপনি এরকম কিছু বললে ফেলেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের পক্ষে তো এটা সম্ভবই, মানে এটা খুবই অসম্ভব একটা ব্যাপার যে আপনার প্রতিবেশী রাষ্ট্র, মল্লিক ভাই খুব চমৎকার বলেছেন যে ব্যবসা এবং রাজনীতি খুবই ক্লোজ একটা বিষয়, খুব কাছাকাছি একটা বিষয়। আপনি তার ব্যবসায় ক্ষতি করছেন, আর ভারত আপনাকে মনে করবে না ভারত বিরোধী কিছু করছেন, এটা তো মনে করার সুযোগ নেই। অবশ্যই ব্যবসায়িক ক্ষতি মানে হচ্ছে ভারত বিরোধিতাটাই, ভারতের ক্ষতি করা। সুতরাং আপনার প্রতিবেশী যার উপর আপনি অনেকগুলো পণ্যের উপর নির্ভরশীল, আপনি তার উপর অনেকগুলো বিষয়ে ভারতের উপর আমরা নির্ভরশীল, আপনি হুট করে ডাক দিয়ে দিলেন ভারতের পণ্য বয়কট করেন। আপনি অল্টারনেটিভটা দেন। তাহলে আপনি যদি বলেন যে ইয়েস, আমার জনগণের জন্য এই অল্টারনেটিভ আমি ব্যবস্থা করেছি, নাও আমি ভারতকে বয়কট করব, আমি ভারতকে এই ট্রিটমেন্ট দিতে চাই, কিন্তু আপনি কোনো প্রস্তুতি নাই। আপনি বলে দিলেন যে ভারত জনগণ মনে করছে এটা, এটা মল্লিক ভাই বলেছেন, আমরাও জানি, আপনিও জানেন সাগর ভাই। সেটা হচ্ছে এই আন্দোলনটা ছিল কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এই আন্দোলনটা ডাক দিয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, এটা এখন পর্যন্ত বিএনপি কখনো আনুষ্ঠানিকভাবে বলেনি। আজকে বিএনপি সারা দিয়েছে, বিএনপি একাত্মতা ঘোষণা করেছে বিষয়টি। হ্যাঁ, আচ্ছা, আজকে যে রিজভি ভাই যে কাজটা করেছেন, যে শাল ফেলে দিলেন, তাহলে এই শালটা কি উনি শুধুমাত্র মিডিয়াকে দেখানোর জন্য ফেললেন, পরবর্তীতে গিয়ে কি আবার জড়িয়ে নেবেন শালটা? এটা কি জনগণকে দেখানোর জন্য উনি করলেন? এতদিন তো এটা গায়ে ছিল আপনার, হঠাৎ করে এতদিন আপনি বয়কটের ঠিক করেননি, হঠাৎ করে করলেন, এখন এটা যে আপনি আবার জড়াই নেবেন না, এটা কতটুকু বিশ্বাস? এই জন্য আমি মনে করি এরকম ঠুনকো কোনো বিষয় না, জনগণের সামনে একটা ক্লিয়ার পিকচার আমাদের দেওয়া উচিত যে কোনো রাজনৈতিক দলের, যার মাধ্যমে আমরা সফল হতে পারি, যেটা বিএনপি আমার মনে হচ্ছে বারবার দিতে ব্যর্থ হচ্ছে। এটা আমার অ্যানালাইসিস পার্সোনাল। এটা জনগণের এটা জনগণের জন্য ক্ষতি এবং এটা দেশের জন্য ক্ষতি। কারণ যে কোনো জায়গায় একটা স্ট্রং বিরোধী দল, এটা যে কোনো গণতন্ত্রের পরিবেশের জন্য খুবই জরুরি। জনগণের জন্য কি ধরনের ক্ষতি বলে আপনি মনে করেন? কারণ এটা তো মনে আমরা যারা মারুফ আলী বলতে চাচ্ছে যে ভারতেরই নিরাপত্তার জন্য একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, যে নিরাপত্তার জন্য ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ সবসময় স্থিতিশীল থাকুক, কিন্তু সেই স্থিতিশীলতার জায়গাটা তো আর রইল না। বিএনপির মতো একটা বড় দল এবং একটা বড় ধরনের জনগোষ্ঠী কিন্তু ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে। বয়কটের চেয়েও ভারতের পণ্য বয়কটের পাশাপাশি ভারতের বিরুদ্ধে চলে যাওয়া এত বড় একটা জনগোষ্ঠী, এটাও কি ভারতের জন্য ক্ষতির কারণ হবে কিনা ভবিষ্যতে? সাগর ভাই, আমি আপনাকে বলি, আপনি সচেতন কিছু মহলে শুধু এই ভারত বিরোধিতা বা এই আন্দোলনটা নিয়ে কথা হচ্ছে, কার্যকরী আদৌ আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, আপনার ফ্যামিলিকে আপনি জিজ্ঞেস করে দেখেন কোনটা ভারতীয় পণ্য কোনটা ভারতীয় পণ্য না, এটাও ডিফারেন্সিয়েট করার মতো আমাদের জনগণের কত অংশ মানুষ এই ডিফারেন্সিয়েট আসলে করতে পারবে? এই যে আপনি মনে মনে শান্তি পাচ্ছি যে ভারতীয় পণ্য ডাক দিলাম হয়ে গেল, এটা কি বিষয়টা আসলে এরকম? আমার গ্রামের কতটা মানুষ জানে এটা ভারতীয় পণ্য, এটাই আমেরিকান পণ্য? আপনি কি বলতে পারবেন? ইম্পসিবল। কোনো ডেটা কি আমাদের কাছে আছে? সুতরাং এই আন্দোলনটা যে সফল হচ্ছে, ভারত এটার কারণে শিক্ষা পেয়ে যাবে, আমি এটা একদমই মনে করি না। কিছুটা শহরে কিছু জায়গায় যারা এরকম হয়তো কিনছে না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায়, অ্যাভারেজ জায়গায় আমার কাছে যেটা মনে হয়েছে, আমি মাত্র বাংলাদেশ থেকে আসলাম বাইরে, আমি বাংলাদেশে আমি নিজেও দেখেছি আমার ফ্যামিলি আশেপাশে এরকম কোনো বিষয়দের মাথায় নাই অনেস্টলি। এবং কোনটা ভারতীয় পণ্য আমি দুইজনকে জিজ্ঞেসও করেছি, ও জানেও না যে কোনটা ভারতীয় পণ্য কোনটা ভারতীয় পণ্য। এই জন্য আমি বলছি পণ্যটা তো একটা সিম্বলিক ধরে নেন আপনি, পণ্যটার বিষয়টা একটা ধরে নেন যে সিম্বলিক, কিন্তু ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের একটা জনগণের একটা বড় একটা অংশ ভারত বিরোধী অবস্থানে চলে গেল, এটা কি ভারতের একটা বড় ক্ষতি হচ্ছে হবে বলে মনে করেন? এটা মানে পণ্য কেনা না কেনা এটাই কি? অবশ্যই হবে। একজনও যদি ধরেন আপনার 100% মানুষ, 100টা মানুষ কিন্তু ওখান থেকে যদি 2জন মানুষও কমে, এটাও তো ক্ষতি। আমি মনে করি একজনও যদি কমে এটাও ক্ষতি, ভারত অবশ্যই ক্ষতিগ্রস্ত। কিন্তু এই ক্ষতিটা যে শিক্ষাটা আপনি দিতে চাচ্ছেন, ওই শিক্ষাটা আদৌ ওই ক্ষতির মাধ্যমে আপনি দিতে পারছেন কিনা, ওইটা হচ্ছে বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন। হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা 3 নম্বর ভিডিও ফুটেজ এবার আপনাদের সাথে শেয়ার করব। সাকিব আল হাসান এবং নিপুণ রায়, বিএনপির একজন নেত্রী নিপুণ রায়, এবং সাকিব আল হাসান কিন্তু আওয়ামী লীগের একজন এমপি বর্তমানে। তো এই সাকিব আল হাসান এবং নিপুণ রায় তারেক রহমানের কাছে, অর্থাৎ খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কাছে কেন যেতে চেয়েছিল? প্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ। চলুন তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব, নিপুণ রায়। বিএনপির নেত্রী নিপুণ রায় এই তথ্য প্রকাশ করেছেন। এই প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির যে কতটা পচন ধরেছে এবং রাজনীতিটা যেমন নষ্ট হয়েছে তেমনি নষ্ট লোকজনগুলো এই রাজনীতিতে ভর করেছে, তার প্রমাণ হচ্ছে এই শিরোনামটা দেখে আমার প্রথম উপলব্ধি হলো এটাই। নতুবা দেখেন, আজকের এমপি সাকিব আল হাসান আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের, আওয়ামী লীগের মতন একটা প্রবীণ পুরনো রাজনৈতিক দলের এমপি, তিনি নীতি নির্ধারক, বাংলাদেশের নীতি নির্ধারক যারা, তাদেরকে এমপি বলা হয়। তো কি অবস্থায় দেখেন, ব্যাকগ্রাউন্ড কি, বিএনএমে তার
কো চেয়ারম্যান হিসেবে যোগদানের চিঠি তুলে দিচ্ছে সাকিব আল হাসান, হয় মেজর হাফিজকে অথবা মেজর হাফিজ তুলে দিচ্ছে সাকিব আল হাসানের কাছে। একদম মানে সচিত্র, মানে লুকো ছাপার কোনো ব্যাপার নেই, প্রমাণ ডকুমেন্ট। সেখানে সাকিব আল হাসান হচ্ছে ওই সমস্ত পুরনো নিউজ আপনাদের ইচ্ছা হয় লেখেন, না লিখলে লিখেন না, মানে খুবই একটা অহংকার বোধ থেকে তার এই সমস্ত বক্তব্য, কোনো কিছু পাত্তা দেন না তিনি, কেননা ক্ষমতা তার সঙ্গে আছে, তিনি যা চাইবেন তাই হয়। তবে বিএনপি যদি ক্ষমতায় আসার মতন অবস্থায় থাকতো, নির্বাচন করতো, তাহলে হয়তো সাকিব আল হাসান হতে পারে যে তিনি বিএনপির এমপি হিসেবেই হয়তো আমরা দেখতাম। তবে এটাও ঠিক, এটা খুব ভালো লাগলো যে তারেক রহমান যে তাকে পাত্তা দেননি। এটা নিপুণ রায়ের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মানে তারেক রহমান হয়তো আগেই টের পেয়েছিলেন যে সাকিব আল হাসান কেমন, তো সুতরাং এই কারণে আর আগ্রহ করেনি। সাকিব আল হাসান অনেকবার চেষ্টা করেছে তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য, কিন্তু সাড়া দেননি তারেক রহমান। এই খবরটাই প্রকাশ পেয়েছে একটি অনলাইনে। সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কিংস পার্টিতে যোগ দেওয়ার চেষ্টার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান, এমনটাই দাবি করেছেন বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরী। দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাকিবকে নিয়ে তার কাছে প্রশ্ন করা হলে নিপুণ রায় বেশ কিছু তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও জানেন সাকিব আল হাসান কোন কোন ঘাটে পানি খেয়ে আসছে এবং 10 ঘাটের পানি খেয়ে এসেছে। অথচ ওবায়দুল কাদের সেদিন সংবাদ সম্মেলনে বলেন যে তিনি জানেন না যে আওয়ামী লীগে জয়েন করার আগে বা নমিনেশন পেপার নেওয়ার আগে তিনি যে কোনো দলে জয়েন করেছিলেন বা দল করতেন এটা তিনি জানেন না। না জানাটা অপরাধ না, কিন্তু এটা বড় ধরনের একটা দুর্বলতা। ক্ষমতাসীন আওয়ামী লীগের কত সোর্স, কত রকমের তথ্যপাত্র থাকে, এবং একজনকে যখন কি এমপি হিসেবে তারা নমিনেট করেন অনেক কিছু চেক করার কথা। সাকিব আল হাসানের ক্ষেত্রে সেটা কেন করলো না? তার কি তারকা ইমেজের কারণে সব অপরাধ বা ত্রুটি বিচ্যুতিগুলি ঢাকা পড়ে গেল কিনা, সেটা এখন প্রশ্ন। নিপুণ রায় বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন, স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন, নেতা তাকে সময় দেয়নি। এর প্রমাণ সাকিব আল হাসানের বাসার যে ভিডিও ফুটেজ আছে তা চেক করেন। নিপুণ রায় বলেন, আমার বাড়ি মাগুরা, সাকিব ওটাকে পুঁজি করে আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। উনি ভেবেছিলেন কোথায় গেলে সুবিধা পাবে। নিপুণ রায় চৌধুরী বলেন, হাফিজ সাহেবের কাছে সাকিবকে নিয়ে এসেছেন বিএনএম এর সাধারণ সম্পাদক, তিনি অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হাফিজ সাহেব নাকচ করে দিয়েছেন। হাফিজ সাহেব তার অবস্থান অনেক আগেই পরিষ্কার করেছেন, তাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। এটা হয়তো তিনি আবার চেপে গেলেন আর কি, যেহেতু মেজর হাফিজ বিএনপিতে আর নিপুণ রায় চৌধুরীও বিএনপিতে, সুতরাং হাফিজ সাহেবের প্রসঙ্গটা চেপে গেছেন। হ্যাঁ, হাফিজ সাহেবের শেষ পর্যন্ত তো তিনি যাননি, এটা একটা বড় প্লাস পয়েন্ট। কেন যাননি? তাহলে তারা আগে 2 বছর ধরে তিনি কেন এই প্রক্রিয়াকে উৎসাহিত করলেন, এরকম একজন সিনিয়র নেতা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তারপরেও আলটিমেট ফলাফলটা কি? ফলাফলটা তিনি বিএনপিতে থেকে গেছেন, আর ওই সাকিব আল হাসান বাঘ খেতে খেতে আওয়ামী লীগে ঢুকে পড়েছেন। মোস্তফা ফিরোজের কথাগুলো আপনারা শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা 5টি ভিডিওর মধ্যে থেকে আপনাদেরকে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকাল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন এবার আমরা বিএনপির একজন নেত্রীর মুখ থেকে বাজার সিন্ডিকেটের বিষয়টি নিয়ে কঠিন বক্তব্য দিয়েছে, সেটি শুনে আসি। দ্রব্যমূল্য সিন্ডিকেট করতেছে আওয়ামী লীগের দালালরা। রোড লেভেল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দালাল আছে, প্রত্যেকটা অলিতে গলিতে দালাল আছে। এই দালালরাই সিন্ডিকেট করতেছে এবং দালালরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, আর পারবে না এটা নিয়ন্ত্রণ করতে, কেন সমস্ত কিছু উপর তখন সব দোকানে বলে যায়, উপর দিয়ে পিটপাট, ভিতর দিয়ে সদরঘাট। এইটাই হলো আওয়ামী লীগ। তারা জনগণের মাথার উপরে বড়ই রেখে, লবণ রেখে বড়ই খাচ্ছে। বিএনপি ব্যর্থ হয় নাই, বিএনপি সফলতা আসছে ইনশাআল্লাহ। বিএনপির বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণ বিএনপি সফলতা এনে দিয়েছে, কেন বিএনপি বাংলাদেশের আম জনতার সাথে চলে, আম জনতার জন্য রাজনীতি করে, এবং ভোট কেন্দ্রে না যাইয়া যে নির্চুপ ভাবে চাপটাঘাত করেছে, আওয়ামী লীগের গালে জুতার বাড়ি দিয়েছে, এতে লজ্জাজনক আর কিছু নেই। চোরের মায়ের বড় গলা আর যে দুধ গলা, এটা হলো আমাদের নোয়াখালী একটা প্রবাদ বাক্য। এটা বলবে কারণ তারা বিএনপি দেশে বিদেশে বিএনপির যে জনপ্রিয়তা, এত আঘাত, এত নির্যাতন, এত কিছুর পরেও বিএনপি যেভাবে এখনো একদম বীর দর্পে রাজপথে আছে এবং ভালোভাবে চলতেছে দেশ বিদেশে সম্মান নিয়ে, এটাই আওয়ামী লীগের চালন পূরণ। কেন এত কিছু করছে, কিন্তু বিএনপি কিন্তু দমাইতে পারেনি। সরকারের কোনো হাত নাই, সরকারের হাত নাই, কিন্তু অজুহাত আছে। হাত তো মানুষের দুইটা হইলেও নিজের হাত, একটা হইলো অজুহাত। চোরের মায়ের বরগলা একটু আগে বললাম না, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমাবে কিভাবে? অজুহাত দিয়েই তো তারা জনগণের মাথার উপরে বড়ই রেখে, লবণ রেখে বড়ই খাচ্ছে। আর আরেক মন্ত্রী দেখেন না, বলতেছে খেজুর দিয়ে ইফতার করতে না, বড়ই দিয়ে ইফতার করতে। আমার তো সন্দেহ হয় এই সমস্ত মন্ত্রীরা, এমপিরা, এরা আসলে মুসলিম ধর্মের কিনা, এটা খতিয়ে দেখা দরকার। কেননা এরা নিশ্চয়ই
হিন্দু ধর্ম মা, অন্য বিজাতীয় কোনো ধর্ম। নাহলে একজন মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে খেজুর দিয়ে ইফতার করাকে যারা বলে বড় দিয়ে ইফতার করতে খেজুর দিয়ে না, তাহলে তাদের অবস্থানটা কোথায় দাঁড়ায় সেটা বলেন। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলতেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো হবেই। দ্রব্যমূল্যের সিন্ডিকেট করতেছে আওয়ামী লীগের দালালরা। রোড লেভেল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দালাল আছে, প্রত্যেকটা অলিতে গলিতে দালাল আছে। এই দালালরাই সিন্ডিকেট করতেছে এবং দালালরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, আর পারবেও না এটা নিয়ন্ত্রণ করতে। কেন সমস্ত কিছু উপটোকন সব দখলে বলে যায়, উপর দিয়ে বিটপাট, ভিতর দিয়ে সদরঘাট। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমরা সর্বশেষ একজন সাধারণ লোকের মুখ থেকে কিছু কথা শুনবো। চলুন শুনে আসি। আমাদের কষ্ট হইতেছে, ওনাদের তার কষ্ট হইতেছে না, কথা বুঝছেন? আমার বেতন ধরেন সর্বোচ্চ 12,000, ফ্যামিলি স্যালারি তো মনে করেন 15,000 টাকা লাগে ম্যাক্সিমাম। তো ওই যে কষ্ট করে চলি, যেটা আমার খাইতে মন চায় ওইটা আমি খাইতে পারি না, কথা বুঝেন নাই? কারণ আমার বেতন কম, খরচ বেশি। শসার দাম কমছে, শসার দাম কমলে তো হইব না ভাই, সর্বকিছু নিয়ন্ত্রণ করতে হইব, কথা বুঝেন নাই? খালি শসা দেখলে তো ভাই হবে না। আলুর কেজি 40 টাকা, যে আলু মনে করেন 10 টাকা 8 টাকা খায় মানুষ। পেঁয়াজ 70 টাকা, পেঁয়াজ আমি নিজেও কিনছি, সেটা সরকার বলতে পারে ভাই। এখন মনে করেন সবজির সিজন, তরকারির সিজন, তারপরে দ্রব্যমূল্যের দাম কমে না, এটা সরকারের ব্যর্থতা ভাই। আমরা সাধারণ জনগণ মাঠে কাজ করি খাই, আমাদের কষ্ট হইতেছে, ওনাদের তার কষ্ট হইতেছে না, কথা বুঝছেন? না, তরমুজ কিনে নেই ভাই, কিনে নিতে দাম দেন নেই, দামের জন্য তরমুজ খাওয়া যায়। এখন সিজন দেখে 200 টাকা তরমুজ 800 টাকা। আমি নিজেই 5-6 দোকানে দেখছি, কিন্তু কিনতে পারি নাই। ইচ্ছা আছে কিন্তু খাইতে পারি না। না, ইচ্ছা আছে কিন্তু খাইতে পারি না ভাই, কথা ভাই। আমাদের কি এত টাকা পয়সা আছে যে আমরা এগুলো কিনে খামু? এগুলো কিনে খাইতে হলে এমপি হইতে হইব, মন্ত্রী হইতে হইব। গরু মাংস খাই, মাঝে মাঝে খাই, মিথ্যা কথা বলি লাভ নাই। ওটার দাম হইলো দেখা গেছে এক জায়গায় গেলে খাওয়া পড়ে, কিন্তু দাম তো বেশি ভাই। না, কিনে খাই নেই, কিনে খাই নেই যে দামের কারণে বাজারে যায় ঘুরে আসি, কিন্তু কিনি না। আমার কাছে ওই টাকা থাকে না ভাই। আমার ইনকাম, আমার বেতন তো বাড়ে না। আমার বেতন ধরেন সর্বোচ্চ 12,000, ফ্যামিলি স্যালারি তো মনে করেন 15,000 টাকা লাগে ম্যাক্সিমাম। তো ওই যে কষ্ট করে চলি, হিসেব করে চলি, যেটা আমার খাইতে মন চায় ওইটা আমি খাইতে পারি না, কথা বুঝেন নাই? কারণ আমার বেতন কম, খরচ বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি। তখন আমি কি করবো? আমি হিসেব করে চলতে হইব। আমি ওই হিসেব করে যতটুকু আমার হইতেছে, মানে আমি চলার মতো আছে, সমর্থ আছে, আমি ওইভাবেই চলি ভাই। না, আমি ককটা খেতে পারি না, হ্যাঁ, বাসায় সবাই খায়, এই জন্য আমি দেশিটা কিনি। না, সাধারণ মানুষের জন্য একটু জটিলতাই, মোটামুটি আগের চেয়ে দাম বেশি। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও, মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আমি এক এক করে 5টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।